প্রথমবার মায়ের পিঠে তেল মালিশ করতে গিয়ে যে উষ্ণতা অনুভব করেছিলাম, তাতে মনে হয়েছিল স্নেহের বাঁধনটা যেন এক অন্য টান অনুভব করাচ্ছে। সেদিন রাতে তার শান্ত চোখের দিকে তাকিয়ে বুঝলাম, সব ভালোবাসা ভাষায় প্রকাশ করা যায় না, কিছু কথা শুধুই নীরবতার। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সবাই রেডি থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটা শেষ পর্যন্ত শুনলে তোমাদের পানি বের হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো প্লিজ, তাহলে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার বাবার মৃত্যুর পর মাকে দেখলাম যেন হঠাৎ করেই পৃথিবীর রং ফিকে হয়ে গেল। বছরখানেক আগে সেই হাসি খুশি সদা চঞ্চল মানুষটি কেমন যেন শান্ত স্থির হয়ে গেলেন। সব সময় একটা হালকা নীল শাড়ি, চুলে একটি সাদা ক্লিপ, আর চোখে যেন এক অব্যক্ত মেঘ। আমি আকাশ তখন কেবল ইউনিভার্সিটির গণ্ডি পেরোচ্ছি। এই প্রথম জীবনে একটা সত্যিটারের কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়ালাম, নিজে চাকরি খুঁজে নিয়ে মামনিকে আবার আগের মতো ফিরিয়ে আনা। চাকরির সন্ধানে ঢাকার কোলাহল ছেড়ে আমাকে আসতে হলো নারায়ণগঞ্জের শান্ত পুরনো এক পাড়ায়। সেখানে এক কাকার খালি বাড়িতে উঠলাম। মামনিও ছাড়লেন না, বললেন, আমি ছাড়া তোকে দেখবে কে, আমি থাকবো তোর সঙ্গে। আপত্তি করার উপায় ছিল না, কারণ আমি জানতাম আমার প্রতি তার স্নেহ আর মায়া ঠিক কতটা গভীর। তিনি সেই ছোট ট্রাঙ্ক আর হাতে বোনা চাদরটা নিয়েই এলেন। বাড়িতে আসার পর প্রথম দিনই বুঝলাম এই নিরিবিলি জীবনটা মামনির জন্য কতটা প্রয়োজন ছিল। পুরনো ধাঁচের বাড়ি, উঠোনে শিউলি গাছ আর পাশেই ছোট পুকুর, সবই জন্য তাকে এক অন্যরকম শান্তি দিচ্ছিল। আমি তাকে এগিয়ে দিয়ে বললাম, মামনি, এটা তোমার জন্য, একটা নতুন সুতির শাড়ি। হালকা হেসে বললেন, এত কিসের খরচ বাবা, এই বয়সে এত কিছু কেন? আমি মুচকি হেসে বললাম, তোমাকে দারুণ মানাবে। কিছুক্ষণ পরে তিনি সেই হালকা সবুজাব শাড়িটা পরে আসলেন। আলো ছায়ার মাঝে তার উপস্থিতি একরকম অভিভূত করে দিল। পেছনে না তাকিয়ে বললেন, এইবার আয় তো, মাথায় একটু তেল দিয়ে দে। সেই মুহূর্তে স্মৃতি এখনো কোথাও জমে আছে। নতুন জায়গায় আসা, নতুন করে জীবন শুরু, সবকিছুই এখনো নতুন। সোহেলের সাথে এই সব আলোচনা, কিন্তু মনে হয় যেন অন্য এক অজানা টান আমাকে কোথাও টেনে নিয়ে চলেছে। এই প্রথম মামনির সাথে এইভাবে নিরিবিলি থাকা। আগেই শুনেছিলাম মামনি বয়সের তুলনায় অনেকটাই স্মার্ট। বাস্তবে এসে দেখলাম সেটা আসলে বলা কমই হয়েছে। দরজায় দাঁড়িয়ে থাকা তার ভঙ্গিমা, পরিপাটি সাজ পোশাক আর আচরণ, সবকিছুতেই একরকম পরিপক্ক আকর্ষণ। চোখে চশমা, ঠোঁটে হালকা হাসি, আর চোখে এক শান্ত আত্মবিশ্বাস। ড্রয়িং রুমে বসে থাকা অবস্থায় তিনি জল আনতে গেলেন। আচমকা দেখি শাড়ির আঁচল কোমরে গুজে ফেললেন। এক অনবদ্য সহজতা আর আত্মবিশ্বাসের প্রকাশ, যা চোখ ফেরাতে দেয় না। দুপুরে খাবার টেবিলে তিনি নিজে হাতে পরিবেশন করছিলেন, মাঝে মাঝে একটু থুঁকে দিচ্ছিলেন, যার মধ্যে এক ধরনের স্নিগ্ধতা ছিল, যেটা শুধু শরীরেই নয় বরং অভিজ্ঞতার ছায়ায় গঠিত এক সৌন্দর্য। বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তিনি পাশ দিয়ে হেঁটে গেলেন, চুলে ক্লিপ লাগাতে লাগাতে। আঁচলটা হাওয়ায় উড়ে সামনের দিকে এলো। দৃষ্টিটা সামলাতে হলো, কিন্তু অনুভূতিটা থেকে গেল। সবচেয়ে অদ্ভুত লাগে তার চোখের দিকে তাকালে। মনে হয় অনেক কিছু বুঝেও বুঝতে দিচ্ছেন না। তার ভেতর যেন এক স্নেহের রহস্য লুকিয়ে আছে, যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। সকালটা ছিল নিঃশব্দ। কাজের মাসি আসেনি। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, তখনই শুনলাম জলের শব্দ। মামনি বাথরুমের দিকে যাচ্ছিলেন হাতে একটা বালতি নিয়ে। সেই দৃশ্যটাও মনে একটা দাগ রেখে গেল। তিনি একদিন পুরনো একটা সুতির শাড়ি পরে উঠোনে কাজ করছিলেন। শাড়িটার রং মলিন হলেও যেভাবে গায়ে জড়িয়েছিলেন তা দেখে চোখ আটকে গেল। আমি বুঝতেই পারিনি কখন যেন পা বাড়িয়ে বারান্দার এক কোণে গিয়ে দাঁড়ালাম। বাথরুমের আধখোলা দরজার ফাঁক দিয়ে ভেতর থেকে পানি পড়ার শব্দ, কাপড় কাচার ছিটে ফোটা আওয়াজ, সবকিছু মিলিয়ে একরকম নিঃশব্দ টান তৈরি হচ্ছিল। বাইরের আলোয় ভেতরে তার ছায়া পড়ছিল দেয়ালে। কখনো হাত তুলছিলেন,
কখনো নিচু হচ্ছিলেন, আর সেই ছায়া দেয়ালের গায়ে নরমভাবে নড়ছিল। হঠাৎ এক সময় তিনি পেছনে ফিরে তাকালেন। চোখে চোখ আটকালো মাত্র এক মুহূর্তের জন্য, কিন্তু মনে হলো যেন অনেক অজানা কথা বলে গেল সে দৃষ্টি। তারপর ধীরে দরজা বন্ধ করে দিলেন। আমি পিছিয়ে এলাম, কিন্তু বুকের ধকধক কম ছিল না। পরক্ষণে দেখলাম তিনি উঠোনে কাপড় ধুচ্ছেন, সম্ভবত স্নান সেরে এসেছেন। ভেজা চুলের রোদে ঝিলিক আর তার হাতের নরম ভাজে ভাজে পোশাক থেকে জল ঝরছিল। একটি হালকা বেগুনি ব্লাউজ হাতে নিয়ে যখন তিনি কাঁদছিলেন, সেটা এমনভাবে জলে ডুবে উঠছিল যেন এক পরিপক্ক রুচির ছোঁয়া রয়েছে তাতেও। ছোট হাতা, সুন্দর কাটা গলা, পেছনের লাইনে হুকগুলো, সব মিলিয়ে নান্দনিক সূক্ষ্ম এক শৈলী। তিনি একটু সরে যেতেই আমি চুপি চুপি গিয়ে ব্লাউজটি হাতে নিলাম। নরম ভেজা কাপড়ে হালকা সাবানের গন্ধ ছিল। জানি এটা ঠিক হয়নি, কিন্তু সেই মুহূর্তে আমার মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। সেটা কি শুধুই কৌতূহল, নাকি তার প্রতি অনেক গভীর কোনো অনুভব? সেই রাতে ঘুমাতে গিয়ে বারবার মনে পড়ছিল তার চোখের সেই মুহূর্তের তাকানো। না বলা কথাগুলো যেন মাথার ভেতরে গুঞ্জন তুলছিল। সকাল থেকে মেঘলা ছিল আকাশ। হঠাৎ বৃষ্টির মধ্যে শুনি উঠোনে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। গিয়ে দেখি তিনি পিছলে পড়ে গেছেন। আমি তাকে ধরে ঘরে তুললাম। তাকে ধরার সময় তার কাছাকাছি এসে বুঝলাম শরীরের উত্তাপ ঠিক কেমনভাবে প্রভাব ফেলে মনে। তিনি তখন তোয়ালে আনতে ব্যস্ত, আর আমি শুধু অনুভব করছিলাম কিভাবে এই স্নেহের সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রা নিচ্ছে। সন্ধ্যায় ব্যথাটা বাড়ায় তিনি বললেন, বাবা, তুই একটু তেল মালিশ করে দে না, আমার হাতে তো খুব ব্যথা। আমি বললাম, আচ্ছা, দিচ্ছি। মামুনি হালকা হেসে বললেন, আমার আকাশ যখন পাশে আছে, চিন্তা কি? তিনি মেঝেতে বসে শাড়ির পাড়টা একটু তুলে সামলে নিলেন। আমি তেল হাতে নিয়ে কোমরের পাশে আলতোভাবে মালিশ শুরু করলাম। তার ত্বকেই একটা উষ্ণতা ছিল, যেটা ছুঁয়ে বোঝা যায়। ধীরে ধীরে পিঠের নিচের দিকে তেল দিতে দিতে সময় কেমন করে যেন থেমে গেল। তিনি চুপচাপ ছিলেন, শুধু নিঃশ্বাসের ছায়া যেন ঘরের বাতাসে মিশে যাচ্ছিল। প্রায় ঘণ্টাখানিক পরে আমি হাত ধুয়ে নিলাম। তিনি তখন চোখ বন্ধ করেছিলেন, মুখে প্রশান্তির ছাপ। শুধু বললেন, আরাম পেয়েছি। সেই শান্ত মুখ, হালকা হাসি আর চোখের চাউনিতে এক গভীরতা ছিল যা ভাষায় বলা যায় না। আমি চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। আমি ঘুমিয়ে পড়লেও আমার মনে তখনও ভাসছে মামনির চোখের সেই গভীর দৃষ্টি আর তেলের উষ্ণতা। রাতটা কাটলো অস্থিরতায়। সেটা যেন কোনো চাওয়ার জন্য নয়, বরং এক ধরনের মায়ার টান, যেটা কোথাও আটকে দেয় মনকে। সকালে উঠেই দেখি চারপাশে বৃষ্টির ছাপ, উঠোনে জল জমে আছে, মামুনি ভিজে হাঁটছেন, কিন্তু কাজ থেমে নেই। হঠাৎ দেখি তিনি আমার ঘরের দরজার সামনে থমকে দাঁড়ালেন, হাতে সেই বেগুনি ব্লাউজ। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আকাশ, এটা তোমার ব্যাগে কিভাবে এলো? আমি থতমত খেয়ে মাথা নিচু করে ফেললাম। তিনি কিছু না বলে হাসলেন, চোখে যেন কৌতুক লুকিয়ে আনো। এই ব্লাউজটা কাল ধুতে দিয়েছিলাম, ভেবেছিলাম হারিয়ে গেছে, এখন দেখি কারো মনে গেঁথে গিয়েছিল বোধহয়। তিনি বললেন হালকা স্বরে। পরে আবার বললেন, আজ রাতে কথা হবে। যদি তোমার ঘুম না আসে, দরজাটা খোলা রাখতে পারো, আলোটা একটু মৃদু করো। রাত গভীর হলে আমি আস্তে উঠেলাম মামনির ঘরের দিকে। দরজাটা খোলা, আলো মৃদু। ভেতরে গিয়ে দেখি জানালার পাশে বসে আছেন তিনি, পরনে সেই পরিচিত ব্লাউজ ও সাধারণ সুতির শাড়ি। কিন্তু যেভাবে তিনি বসেছিলেন তাতে চোখ সরিয়ে নেওয়া কঠিন। তার চোখে ছিল এক নির্লিপ্ত দৃঢ়তা, না বলা কিছু, যেটা শুধু অনুভব করা যায়। ঘড়ির কাঁটা এগোচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল সময় থেমে গেছে। ঘরের ভেতর যেন সময় থেমেছিল। নরম আলো, নিঃশব্দ চাহনির মৃদু খেলা, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত আবহ তৈরি হয়েছিল। সেদিন রাতে কোনো কথা হয়নি,
কিছু জোর করে নয়, কেবল চোখে চোখে এক সম্মতিবোধ আর উপস্থিত মুহূর্তের এক ধরনের আত্মসমর্পণ। এ যেন মমতার এক নীরব ভাষা। পরদিন জানতে পারলাম বিয়ে বাড়িতে যাওয়ার পরিকল্পনা। আমার এক মামাতো বোনের বিয়ে। আমি তো চাচ্ছি সঙ্গে যাবেন মামুনিও। গাড়িতে 3 জন পাশাপাশি বসার ব্যবস্থা। আমি জানালার পাশে, মাঝখানে এক পরিচিত ভাই, অন্য পাশে মামুনি। মামুনিকে সেদিন দেখেই চোখ আটকে গেল। হালকা কাজ করা হলুদ রঙের শাড়ি যেন শরতের নরম রোদ গায়ে মেখে এসেছে। পরিপাটি সাজ, কিন্তু একরকম অনায়াস সৌন্দর্য ছিল তার চলনে। আচমকা জানালা দিয়ে বাতাসে তার আঁচল উড়ে গিয়ে পেছনের অংশ খানিকটা দৃশ্যমান হয়ে পড়ে। তাতে কোনো সাজগোজ ছিল না, কিন্তু এক ধরনের বিশুদ্ধ রুচির ছাপ ছিল তার দৃষ্টিতে। নরম আলোয় যেন এক মুহূর্তের কবিতা। তিনি চোখের কোণায় তাকিয়ে হেসে বললেন, সব স্নেহ বলা যায় না বাবা। তার সোরে ছিল স্থিরতা, কিন্তু সুরে কেমন যেন একটা গভীরতা ছিল। বিয়ে বাড়ির সারা দিনের কোলাহল, আলোর ঝলকানি আর সবার ব্যস্ততার মাঝেও আমি যেন আটকে ছিলাম সেই এক মুহূর্তেই। মনে হচ্ছিল তার প্রতিটি ভঙ্গি যেন বোঝাতে চাইছে সবকিছু যেমন দেখা যায় তেমন নয়। সম্পর্ক আর মমতা অনেক সময় নীরবতায় প্রকাশিত হয়। রাতটা ঠিকমতো কাটল না। সারাদিনের ধকল আর কাজের চাপে মাথা ধরেছিল। আমি চুপ করে থাকলাম। মামুনি আমার কপালে হাত বুলিয়ে দিলেন। আমি বারান্দায় গিয়ে বসলাম। বাইরে হালকা বাতাস, চারপাশ নিস্তব্ধ। দূরে একটা ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাথার ভেতর ঘুরছিল রহমান কাকার মুখ, মামুনির চোখের চাউনি আর সেই এলোমেলো কাপড়ের দৃশ্য। কিন্তু আশ্চর্য, আমি ক্ষোভ বা হিংসা কিছুই অনুভব করছিলাম না। বরং মনে হচ্ছিল আমি এই অদ্ভুত পরিস্থিতির অংশ হয়ে গেছি, নীরব তবু গভীরভাবে জড়িয়ে। রাত বাড়ছিল, আমি শুয়েছিলাম, তবুও ঘুম আসছিল না। তখনই মনে পড়ল দুপুরে বাজার থেকে কেনা ছোট একটা প্যাকেট, হালকা ধূসর রঙের ফ্রক আর তেলের বোতল। চুপচাপ সেগুলো হাতে নিয়ে আমি ধীরে ধীরে এগোলাম মামুনির ঘরের দিকে। দরজাটা খোলা ছিল। ঘরের ভেতরে এক ধরনের আরামদায়ক আলোর ছটা। জানালার পাশে রাখা চাদর, বাতাসে নড়তে থাকা পর্দা আর বিছানায় বসে থাকা মামুনি, সব মিলিয়ে এক নিঃশব্দ প্রশান্তি। তিনি তখন হালকা শাড়িতে ছিলেন, চুল খোপা করা ছিল। পরনে কোনো বাড়াবাড়ি ছিল না, কিন্তু ছিল একটা অনায়াস সৌন্দর্য। আমি হাতে ব্যাগটা এগিয়ে দিয়ে বললাম, তোমার জন্য এনেছি মামুনি। তিনি হেসে বললেন, এই বয়সে ফ্রক বাবা? আমি বললাম, এই রংটা আপনাকে দারুণ মানাবে। তিনি একটু মৃদু হাসলেন, তারপর বললেন, তেল এনেছো? আমি বোতলটা দেখালাম। তিনি জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। হালকা আলোয় তার ছায়া বিছানার উপর পড়ছিল। পেছন ফিরে না তাকিয়ে শুধু বললেন, তাহলে লাগিয়ে দাও। আমার হাত খানিকটা কাঁপছিল, তবু ধীরে তেল লাগাতে লাগলাম। তার পিঠ, গলা আর কাঁধ বরাবর সেই তেল ছড়িয়ে পড়ছিল, আর আমাদের চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। একসময় তিনি বললেন, এই ফ্রক পরে আসি। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তিনি পাশের ঘরে গেলেন। যখন ফিরে এলেন তখন গায়ে সেই হালকা ধূসর পোশাক। খুব সাধারণ একটা ঘরের পোশাক হলেও তার গাম্ভীর্য যেন সেটাও অনন্য হয়ে উঠেছিল। আমি চোখ ফিরিয়ে নিতে পারিনি। ঘরের ভেতরের বাতাসটাও যেন এক ধরনের ভার বয়ে চলছিল, না কষ্টের না আনন্দের, বরং এক চুপচাপ টান যা শব্দ ছাড়াই কথা বলে। তার চোখে এক গভীর চাহনি, ঠোঁটে নরম হাসি আর ধীরে ধীরে এগিয়ে আসা পায়ের ছায়া। সব মিলিয়ে সেদিন শব্দের দরকার ছিল না, শুধু নীরব উপস্থিতি, নিঃশ্বাস আর চোখে চোখ রাখার মুহূর্তটাই যথেষ্ট ছিল বুঝে নেবার জন্য। এখানে কেউ কাউকে দোষ দিচ্ছে না, কেবল মমতার এক অনুভব চলছে। রাতটা কেটে গেল এক অদ্ভুত প্রশান্তির ভেতর। অনেক অজানা প্রশ্নের উত্তর মিশে গেল নীরবতার গায়ে। আজ আমাদের ফেরা। আমি শহরের দিকে রওনা হব। রেখে যাচ্ছি এই বাড়ির নরম আলো, ভেজা বারান্দা আর এক ছায়ার মতো মিশে থাকা মামনির উপস্থিতি। মামনি ব্যস্ত ব্যাগ গোছাতে,
আর আমি দাঁড়িয়েছিলাম বারান্দায় রোদে শুকনো শাড়ির ভাঁজের দিকে তাকিয়ে। একটা ধূসর কাপড় বাতাসে দুলছিল, চেনা কাপড়, চেনা অনুভব। ঠিক তখনই চোখ গেল গেটের দিকে। পাশের বাড়ির রহমান কাকা ঢুকছিলেন। আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসিতে হয়তো কিছু না বলেও অনেক কিছু বলা থাকে। মামনি ঠিক তখন উঠোন পার হয়ে এলেন, গায়ে হালকা তাঁতের শাড়ি, মুখে সেই চেনা নীরবতা। রহমান কাকার দিকে তাকিয়ে বললেন, ভেতরে এসো। তাদের কথাবার্তা আমি শুনিনি, তবু চোখে চোখ, ভঙ্গিমা সবকিছু বলে দিল এই